প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমাদের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান গত 5ই মে 3 দিনের সফরে চায়না গিয়েছিলেন এবং চায়না যাবার আগে তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলে গেছেন তার এই সফরের উদ্দেশ্য কি চান, এবং আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে এবার সেখানে কি কি আলোচনা হয়েছে। বিশেষ করে গতকাল 7ই মে তিনি খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। সেখানে তিনি এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের এক চীন নীতির প্রতি সমর্থন আগের থেকে ছিল, কিন্তু তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় আমেরিকা সহ অনেক রাষ্ট্রই। তারা এক চীন নীতির সমর্থক না। চায়না আফ্রিকা, এশিয়া এবং ইউরোপকে একসাথে সংযুক্ত করবার জন্য বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অর্থাৎ তারা একটা সংযোগ সড়ক স্থাপন করছে, এবং এই সংযোগ সড়কে সাউথ এশিয়া, মিয়ানমার আছে, বাংলাদেশকেও কানেক্ট করার কথা, ইন্ডিয়াকেও কানেক্ট করার কথা। এই বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েও আমেরিকা সহ বিশ্বের অনেক পরাশক্তির মাথা ব্যথা রয়েছে। এছাড়া এই যে তিস্তা নদীর জল, এটা ভাগাভাগি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের একটা বিরোধ রয়েছে। এই সব কিছু ঠিক করে 2011 সালে ঠিক হয়েছিল তিস্তা নদীর পানি চুক্তি হবে, এবং মনমোহন সিং সরকার সেভাবেই একটা ড্রাফট চুক্তিও রেডি করেছিলেন। কিন্তু তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিস মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে আলটিমেটলি সেই চুক্তিটি আর সম্পাদিত হয়নি। এবং তারপর থেকে দেখা গেছে এই যে তিস্তা নদী, এটা হিমালয় থেকে এসে সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে ঢুকছে, এবং যখন শুষ্ক মৌসুম থাকে তখন এই তিস্তা নদীর অনেক অংশে, ভারতীয় অংশে অনেকগুলো বাদ দেওয়া আছে, এবং তখন তারা পানিটা আটকে দেয় এবং বাংলাদেশ তখন পানির সংকটে ভোগে, বিশেষ করে এই তিস্তা নদীর আশেপাশে জনপদ। আবার যখন বর্ষা অঞ্চলে অতিরিক্ত পানি হয় তখন আবার ওই বাঁধগুলো ছেড়ে দেয়, এবং তখন তিস্তা নদী ওভারফ্লো হয় এবং আশেপাশে বন্যা হয়। তো এই জায়গা থেকে মুক্তি পাবার জন্য ভারতের সাথে যেহেতু চুক্তি হয়নি, বিকল্প হিসেবে বাংলাদেশ চীন সরকারের সাথে একটি মহাপরিকল্পনা করার প্ল্যান করেছিল, এবং সেই প্ল্যান অনুযায়ী বাংলাদেশের ভেতরেই তারা তিস্তা নদীর পানি রিজার্ভারে রাখবে, তিস্তা নদী আরো খনন করে গভীরতা বাড়াবে। তো চীনের সাথে এই আলোচনাটা আবার ভারত কিন্তু ভালো চোখে দেখেনি। ভারত এটাকে বরাবরই সন্দেহের চোখে দেখেছে, এবং এই যে যেটা বললাম বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা নিয়েও ভারতও কিন্তু বেশ সন্দেহ করে থাকে। ডক্টর খলিল চীন সফরে গিয়ে এই বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পক্ষে বলেছে, এক চীনের কথা বলেছে, তিস্তা ব্যারেজ নিয়ে তাদের মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছে, এবং বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তাতে এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথাটাও ছিল। সুতরাং তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তারা চীনে গিয়ে এই নেগোসিয়েশনটা করেছে। এছাড়াও ডক্টর খলিল আরো অনেকগুলো মিটিং করেছে। কিন্তু ডক্টর খলিল যে চীনের সাথে এই যে দহরম মহরম করলেন, কারণ ভারত চায় যে তিস্তা নদীর যে জলের ব্যবস্থাপনা চুক্তির বাইরেও তারা এই প্রকল্পটা বাস্তবায়ন করতে চায়, এবং তাদেরও কিন্তু একটা প্রপোজাল দেওয়া আছে। তো ভারতকে পাশ কাটিয়ে চীনকে দিয়ে যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, ভারত যেমন এটা নেবে না, তেমন এক চীন এবং বিল্ড রোড অ্যান্ড ইনিশিয়েটিভের পক্ষে বাংলাদেশের যে সমর্থন, এটা আমেরিকা ভালো চোখে নিচ্ছে না। এবং আমি একাধিকবার এর আগে বলেছি যে আমেরিকার যে বর্তমান রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি কিন্তু এসেছেনই এই অঞ্চলের চীনের প্রভাব কমাতে, কিন্তু বাংলাদেশ একেবারে বলা যায় যে অপ্রতিরোধ্য গতিতে চীনের দিকে ঝুঁকছে। এই অবস্থায় আমেরিকা ক্ষুব্ধ হয়ে ডক্টর খলিলকে ইমিডিয়েটলি কল করেছে, যে কারণে আজকে ডক্টর খলিলের ফেরার কথা ছিল, কিন্তু খলিল সাহেব গতকাল ফিরেছেন, এবং ফিরেই তিনি ওয়াশিংটনের পথে রওনা দিয়েছেন। আমি জানি না ওয়াশিংটনে তার জন্য কি অপেক্ষা করছে। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর খলিল, একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন শামা ওবায়দ এমপি, প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির। এরা কি পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবার জন্য যথেষ্ট নয়? কারণ শুনছি যে এখন
প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারীকেও নিয়োগ দেওয়া হবে। সরকারি প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি, তবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং খুবই অবাক করা ব্যাপার হলো, যাকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী করছেন, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একটি সাংবিধানিক পদের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ এ আর একটা লুঙ্গি কেস। আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করেছে, কিন্তু আসলে সে ছিল এই বিএনপি জামাতের লোক, এবং সেই পুরস্কারটি তাকে এখন দেওয়া হচ্ছে। আমি সঙ্গত কারণে, যেহেতু সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়নি, সেহেতু আমি তার নাম বলছি না, তার ছবি দেখছি না, কিন্তু আমার কাছে এই দুটো তথ্যই আছে। এই অবস্থায় এখন আমি ডক্টর খলিল যখন যায়, তখন একজন কূটনৈতিক বিশ্লেষক আমার সাথে বাজি ধরতে চেয়েছিল। তিনি বলেছিল যে দেখেন, ভারতের সাথে সম্পর্কটা কিন্তু এখন আর উষ্ণ নেই। ডক্টর খলিলের এর আগে ভারত সফর ব্যর্থ হয়েছে, এবং এ মাসে যে ভারত যাওয়ার কথা ছিল এই 10 তারিখের দিকে, তিনি সেটা যাচ্ছেন না। এবং তিনি যে চীনে যাচ্ছেন, অনেক কিছু বলে গেছেন, অনেক আশা নিয়ে গেছেন, কিন্তু তার এই চীন সফরও ব্যর্থ হতে বাধ্য। এবং তিনি আমার সাথে বাজি ধরতে চেয়েছিলেন, কিন্তু আমি আর বাজির দিকে যাইনি। কিন্তু এখন যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে ডক্টর খলিলের চীন সফরটা আমাদের বাংলাদেশের প্রচার মাধ্যমে যেভাবে আসুক না কেন, সেটি খুব একটি ফলপ্রসূ হবে বলে মনে হয় না। যেহেতু চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের উপরে ভারত এবং আমেরিকার দুটো পরাশক্তিরই নজর আছে, সুতরাং এটা বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট হবে কিনা, বা তারেক রহমানের সরকার এটা কিভাবে ম্যানেজ করবেন, সেটা আমাদের দেখতে হবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটি নিয়ে এক এক বিশ্লেষকের এক এক মতামত।